নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। এর মধ্যে শুরু করবো আপনাদের স্বাগত জানাচ্ছি বিগ স্টোরিতে। আমি রয়েছি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আজকের দিনে দাঁড়িয়ে একটি প্রশ্ন বারবার আমাদের জাতীয় মানুষকে নাড়া দিচ্ছে। ভারতের স্বাধীনতার মূল স্তম্ভ, আমাদের গর্ব, আত্মমর্যাদার প্রতীক বন্দে মাতরম গানটিকে কি তবে আবারও রাজনৈতিক সুবিধার বলি দেওয়া হচ্ছে? যে গানটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ে লক্ষ লক্ষ ভারতবাসীকে প্রাণ উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেছিল, সেই অমর সৃষ্টিকে ঘিরে আজ যে বিতর্কের সৃষ্টি হয়েছে তা নিছক কোনো সাধারণ ভুল বোঝাবুঝি নয়। এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে কংগ্রেস দলের পুরনো এবং পরীক্ষিত তোষণ নীতি। আসুন আজকে বিগ স্টোরিতে আমরা এইভাবে একটু বিশ্লেষণ করি কিভাবে তুষ্ট করার রাজনীতি ভোট ব্যাংকের স্বার্থে ভারতের জাতীয় আবেগ ইতিহাসকে বারবার এই প্রশ্নের মুখে দাঁড় করানো হচ্ছে। সবকিছুর সূত্রপাত হয়েছিল গত শনিবার, অর্থাৎ স্বাধীনতা দিবসের পবিত্র দিনটায় দিল্লির কংগ্রেস সদর দপ্তর ইন্দিরা ভবনে যখন জাতীয় গান বন্দে মাতরম পরিবেশিত হচ্ছিল, তখন মঞ্চের সামনে দৃশ্যটি দেশবাসীর নজর এড়ায়নি। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া, সংবাদ মাধ্যমে আলোচিত এই ভিডিওটিতে দেখা যায়, এটা দেখাচ্ছি, যখন দলের নেতাকর্মীরা বন্দে মাতরম গাইছেন, তখন মঞ্চে উপস্থিত কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খাড়গে, লোকসভায় বিরোধী দল নেতা রাহুল গান্ধী, তাদের উপস্থিতিতে দলের শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধী মানে চেয়ারপারসন সোনিয়া গান্ধীকে কিছুটা বিরক্ত অস্বস্তিকর ভঙ্গিতে তদারকি করতে দেখা গেল। একবার দেখো এই ভিডিও, ডান দিকে যেটা চলছে। বারবার এই গানটি থামানোর বা থামিয়ে দেওয়ার নির্দেশ দিতে দেখা যায়। যদি কংগ্রেসের পক্ষ থেকে পরে সাফাই দেওয়া হয়, মাল্লিকার্জুন খাড়গে অসুস্থ ছিলেন, তাকে বসানোর জন্য চেয়ার চাওয়া হচ্ছিল। কি যুক্তি? গানটি থামানোর জন্য বা থামিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া নাকি হয়নি, দাবি করেছিলেন কংগ্রেস নেতা জয়রাম रमेश। पूरा वर्षन गाया गया क्योंकि संसद में इस पर चर्चा हुई, संसद में इस पर बहस हुई, 16 घंटे की बहस हुई, हमने अपनी राय रखी, मैंने खुद सारा इतिहास बताया जो प्रधानमंत्री और गृहमंत्री को जानकारी थी नहीं। सारे सांसदों को मैंने अवगत कराया कि किस संदर्भ में वो वंदे मातरम का निर्णय लिया गया है। पर आज कांग्रेस आज यहाँ इंदिरा भवन में पूरा वंदे मातरम गाया गया, इसमें कोई वाद विवाद का सवाल नहीं उठता। कोई रोकने का कोई प्रयास नहीं था, कोई रोकने का प्रयास नहीं था, क्योंकि लंबे समय से कांग्रेस अध्यक्ष खड़े हुए थे। सोनिया जी कह रही थी उनके लिए कुर्सी लाके रख दो, बस। দেখুন, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন যে একটি জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন এই ধরনের শারীরিক ভাষা ভঙ্গিমা অস্বস্তি কি কাকতালীয় মাত্র, নাকি এটি এমন এক মানসিকতা বহিঃপ্রকাশ যেখানে ভারতের মূলধারার সাংস্কৃতিক চেতনা, জাতীয়তাবোধের প্রতি এক ধরনের লুকোনো অনীহা কাজ করে? তখনই প্রশ্ন উঠেছিল যে বিদেশিনী তকমার বিরুদ্ধে এতদিন যে কংগ্রেস লড়েছে, আজ বন্দে মাতরমের প্রশ্নে সেই পুরনো বিতর্ক কি আবার সামনে এলো? কংগ্রেস কি এখন 1937 সালে রাজনৈতিক সিদ্ধান্তের বাইরে বেরোতেই পারেনি, নাকি বেরোনোর চেষ্টাটুকু করেনি? দেশের জাতীয় প্রতীক ও দেশাত্মবোধের প্রশ্নে কংগ্রেসের অবস্থান কি এখনো ভোট ব্যাংকের সমীকরণেই আটকে? সোনিয়া গান্ধীর অঙ্গভঙ্গি যদি বন্দে মাতরম থামানোর জন্য না হয়, তাহলে কংগ্রেস এত তাড়াতাড়ি সেটি নিয়ে ব্যাখ্যা দিতে বাধ্য হলো কেন? বন্দে মাতরমের শেষ 4 স্তবক নিয়ে আপত্তির ইতিহাসকে সামনে রেখে কংগ্রেস কি এখনো একই রাজনৈতিক অবস্থান আঁকড়ে রয়েছে? এবার বিষয় হচ্ছে যে এই ঘটনার পর স্বাভাবিকভাবেই দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য তথা নৈহাটির বিজেপি বিধায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় সরাসরি সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছেন, তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লেখেন, কংগ্রেস কর্মীরা যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি বঙ্কিমী ভাবধারার পূর্ণাঙ্গ রূপ পরিবেশন করছিলেন, তখন আপনার শারীরিক ভাষার যে দৃশ্যমান অস্বস্তি, বিরক্তি
এগুলো প্রকাশ পেয়েছে তা অত্যন্ত মর্মাহত করার মতো, আঘাতের মতো। শুধু তাই নয়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে দিল্লি থানার আইনি অভিযোগও দায়ের করা হয়েছে। গতকাল একটা চিঠি লিখেছি ডাইরেক্টলি সোনিয়া গান্ধীকে, মেলও করা হয়ে গেছে, যে চিঠিতে আমি এটা প্রতিবাদ জানিয়েছি। চিঠিতে লিখেছি বন্দে মাতরমের ইতিহাস যদি উনি না জেনে থাকেন সেই ইতিহাসটা বোঝাবার জন্য লিখেছি, তার প্রতিলিপি দিয়েছি আমি মল্লিকার্জুন খাড়গেকে, দুটোই আমার মেল হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নিজের ভুল স্বীকার বা জনগণের কাছে ক্ষমা চাওয়ার পরিবর্তে কংগ্রেস এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার সেই পুরনো খেলা মেতে উঠছে। বিতর্ক যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তখন নিজেদের পিঠ বাঁচাতে ময়দানে নামে কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারক গোষ্ঠী। কংগ্রেস ওয়ার্কিং কমিটির গতকালের বৈঠক হয়, মানে তারা বৈঠক করলো। সেখানে স্পষ্ট জানানো হয় তাদের দলীয় কর্মসূচি এবং অনুষ্ঠানে এখন থেকে জাতীয় গানের কেবল প্রথম দুটি স্তবকই গাওয়া হবে, মানে তারা গাইবেন। দলের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ এবং সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল এই সিদ্ধান্তের সপক্ষে সাফাই দিতে গিয়ে টেনে আনলেন 1937 সালের ইতিহাস। তাদের দাবি, 1937 সালে কলকাতায় কংগ্রেসী বৈঠকে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেলের মতো শীর্ষ নেতারা রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শ অনুযায়ী প্রথম দুটি স্তবক গাওয়ারই তো সিদ্ধান্ত নিয়েছিলেন। 1950 সালের 24শে জানুয়ারি সংবিধান পরিষদের শেষ বৈঠকে বন্দে মাতরমকে জাতীয় গানের মর্যাদা দেওয়া হয় এবং জনগণমনের সম্মান দেওয়ার কথা ঘোষণা করা হয়। সেই ঐতিহাসিক সিদ্ধান্তের ভিত্তিতে দলের সমস্ত কর্মসূচি অনুষ্ঠানে বন্দে মাতরমে প্রথম দুটি স্তবক গাওয়া হবে বলে জানিয়েছেন কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। তিনি কি বললেন? দেশের জাতীয় সঙ্গীত জনগণমন এবং জাতীয় গান বন্দে মাতরম কংগ্রেসের কাছে এক আবেগের বিষয়। বিজেপি তা নিয়ে রাজনীতি করছে। There is no confusion on that. Today, JWC, Congress President categorically told yesterday CP का press conference दा clarify कर दिया. But again today Congress working में भी हम discuss कर दिया. हमारा stand very clear है. 1937 का रेसोल्यूशन महात्मा गांधी जी, पंडित जवाहरलाल नेहरू जी, रविंद्रनाथ ठाकुर जी, सुभाष चंद्र बोस जी, this type of Sardar Patel ji, this type of topmost leadership of that point of time decided that whatever the decision they took, we will abide that decisions. We are very, very clear on that, that our Congress party workers will do that only. This is our decision. কিন্তু এখানে বিজেপির প্রশ্ন এবং প্রকৃত রাজনৈতিক সত্য একটা লুকিয়ে রয়েছে। রাজনীতি বিশেষজ্ঞদের মতে 1937 সালে সেই ঐতিহাসিক প্রেক্ষাপট আর আজকের 21 শতকের স্বাধীন ভারত এক নয়। সেই সময় মুসলিম লীগ এবং তৎকালীন কিছু নির্দিষ্ট গোষ্ঠীর প্রবল আপত্তির মুখে পড়ে তোষর নীতি প্রথম বলিদান হিসেবে বন্দে মাতরমকে খণ্ডিত করা হয়েছিল। কংগ্রেস আজ এক ঐতিহাসিক আপোষকামিতাকেই তাদের বর্তমান রাজনৈতিক লাইসেন্স হিসেবে ব্যবহার করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্রের সম্পূর্ণ সৃষ্টিকে পূর্ণাঙ্গভাবে সম্মান জানাতে কংগ্রেসের এত অনীহা কেন? কারণ একটাই, একটি নির্দিষ্ট ভোট ব্যাংককে অসন্তুষ্ট না করা রাজনৈতিক দুর্বলতা। কংগ্রেসের এই আত্মঘাতী এবং তোষণমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে সবচেয়ে জোরালো, সবচেয়ে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার বিজেপির জাতীয় কার্যনির্বাহী সভাপতি নিতিন নবীন অত্যন্ত কড়া ভাষায় কংগ্রেসকে আক্রমণ করে বলেন, ভোটের অন্ধ স্বার্থে কংগ্রেস আজ ধীরে ধীরে 21 শতকের নতুন মুসলিম লীগে পরিণত হচ্ছে। এক স্যান্ডেলে পোস্ট করে নিতিন নবীন স্পষ্ট বললেন, কংগ্রেস এখন তাদের অপমানকে একটি প্রস্তাবে পরিণত আনুষ্ঠানিক রূপ দিয়েছে। মাত্র কিছুদিন আগে যখন এক ব্যক্তির এই আচরণে এই একই অপমান প্রকাশ পেয়েছিল, তখন কংগ্রেস সেটিকে কাকতালীয় বলে উড়িয়ে দিয়েছিল। আজ সেই অপমানই কংগ্রেসের নীতিতে পরিণত হয়েছে। এই সিদ্ধান্তটি কংগ্রেসের সেই ভোট ব্যাংকের প্রতি ক্ষুধাকে প্রকাশ করে, যার কাছে তারা বারবার দেশের আত্মসম্মানকে বন্ধক রেখেছে। পাশাপাশি তামিলনাড়ু চেঙ্গাপট্টুতে এক বিশাল জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেসের এই
পদক্ষেপকে সরাসরি দেশ বিরোধী বলে অভিহিত করলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় স্মরণ করিয়ে দিয়েছেন 1937 সালে এই গানটিকে খণ্ডিত করার মাধ্যমেই মূলত দেশভাগে সেই বীজ বপন করা হয়েছিল, যা আজও কংগ্রেসের রক্তে এবং নীতিতে বজায় রয়েছে। তবে গত ফেব্রুয়ারিতে কেন্দ্র নির্দেশিকা জারি করে জানায় বন্দে মাতরমের 6টি স্তবক গাইতেই হবে। জাতীয় গানের অবমাননাকে শাস্তিযোগ্য করতে আইনও তৈরি করা হচ্ছে। তিনি বলেন, কংগ্রেস এক আশ্চর্যজনক দেশ বিরোধী সিদ্ধান্ত নিয়েছে। তার অভিযোগ, কংগ্রেস গতকাল যে সিদ্ধান্ত নিয়েছে তা তাদের তোষণের নীতিকেই প্রমাণ করে। ভোট ব্যাংক তোষণ করতে গিয়ে ওরা শুধু স্বর্গীয় বঙ্কিমবাবুর অমর সৃষ্টির অপমান করেনি, যারা বন্দে মাতরম গাইতে গাইতে স্বাধীনতার জন্য মৃত্যুবরণ করেছেন, যারা বছরের পর বছর জেলে কাটিয়েছেন, তাদেরও অপমান করা হয়েছে। তার দাবি, রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস তোষণের রাজনীতি করে যাচ্ছে। শাহ বলেন, বন্দে মাতরমকে দুভাগে ভেঙে যে ভুল করা হয়েছে তার পরিণাম ভুগতে হয়েছে দেশবাসীকে। এই অবস্থায় কংগ্রেসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি, अमित शाह। कल कांग्रेस पार्टी की कार्यसमिति ने एक आश्चर्यजनक और देश विरोधी फैसला लिया है। उन्होंने अपनी पार्टी के 37 के रिजोल्यूशन को फॉलो करते हुए महान वंदे मातरम गीत के 2 ही छंद गाने का फैसला किया है। मैं इस समय पर पूरे देश को याद कराना चाहता हूं कि 1937 में कांग्रेस पार्टी ने मुस्लिम अपीसमेंट के लिए वंदे मातरम के 2 टुकड़े कर देश के विभाजन की नींव डाली थी और वहीं से 2 राष्ट्र के सिद्धांत को ताकत मिली थी और अंततोगत्वा देश का विभाजन हुआ। कांग्रेस का यह निर्णय केवल और केवल इनकी घोर तुष्टीकरण की नीति की पुष्टि करता है। वोट बैंक के तुष्टीकरण के लिए उन्होंने स्वर्गीय बंकिम बाबू के इस अमर कृति का न केवल अपमान किया है, वो लाखों शहीदों का भी अपमान किया है, जो वंदे मातरम का नारा लगाते लगाते देश की आजादी के लिए फांसी पर चढ़ गए। भारतीय जनता पार्टी कांग्रेस पार्टी के इस फैसले की कड़ी निंदा करती है और हम इसका जनता के बीच में और विधायी सदनों में भी पुरजोश विरोध करेंगे। বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদীও সঠিকভাবে প্রশ্ন তুলেছেন, যে দল দাবি করে স্বাধীনতা সংগ্রামে একমাত্র তাদেরই অবদান রয়েছে, তারা আজ বঙ্কিমচন্দ্রের মতো মনীষী সৃষ্টিকে খণ্ডিত করে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে কেন? কংগ্রেসের কাছে সংবিধান, সংসদীয় মরণদের চেয়েও তাদের সংকীর্ণ রাজনৈতিক ভোট ব্যাংক অনেক বেশি বড় হয়ে উঠেছে। এদিকে কংগ্রেসের এই সংকটে তাদের পক্ষে সাফাই গাইতে বা বিষয়টিকে লঘু করতে আসরে নেমেছে ইন্ডিয়া জোটের শরিক দলগুলো। তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ উল্টে বিজেপি নেতাদের আবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কি বললেন? যে পুরো গানটি নাকি অনেকের পক্ষে পড়া কঠিন। অন্যদিকে শিবসেনা ইউবিটির সাংসদ সঞ্জয় রাউত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে অবান্তর এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে মন্তব্য করেছেন। শুনি। ये पागल है बीजेपी वाले, पगला गए। उनको देश का संविधान मालूम नहीं, वंदे मातरम मालूम नहीं। जो 6 छंद है वंदे मातरम के, वो अमित शाह और मोदी जी ने गाकर दिखाए तो अच्छा रहेगा, सामने आकर, पब्लिक के सामने आकर, विदाउट टेलीप्रॉम्प्टर। 2 छंद को ही संविधान ने स्वीकारा है, संविधान ने। और देश के स्वतंत्रता संग्राम से पहले कांग्रेस वर्किंग कमेटी में रविंद्रनाथ टैगोर जी के सूचना पर ये 2 छंद का स्वीकार किया है। भारतीय जनता पार्टी गुरुदेव रविंद्रनाथ टैगोर से बड़ी नहीं है, ऊपर नहीं है, समझा? ये हिंदू मुसलमान करना चाहते हैं, उसमें करने दो उनको। কিন্তু বাংলার মানুষ, দেশের মানুষ এই এত সব কিছুতে বন্দে মাতরম নিয়ে এই বিতর্ক তারা অন্তত চায় না।
মুসলিম পণ্ডিতদের বন্দে মাতরমের বিরোধিতা এই ব্যাখ্যায় মূলে রয়েছে যে গানের ভারত মাতাকে দেবী হিসেবে চিত্রিত করার কঠোর একেশ্বরবাদের মৌলিক ইসলামী নীতিকে লঙ্ঘন করে, যা অনুগামীদের আল্লাহ ব্যতীত অন্য কোনো কারোর উপাসনা করতে নিষেধ করে। তৃতীয় স্তবকে মাতৃভূমির প্রতিরক্ষায় তলোয়ার বহন করার জন্য প্রস্তুত কোটি কোটি অস্ত্র সম্পর্কে কথা বলা হয়েছে। চতুর্থটি প্রতিটি মন্দিরে মাতৃভূমির চিত্র খোদাই করা হয়েছে। পঞ্চম স্তবকে মাতৃভূমিকে দেবী দুর্গা, লক্ষ্মী এবং সরস্বতীর সঙ্গে তুলনা করা হয়েছে। হিন্দু দেবীদের এই আহ্বানটি মুসলিম পণ্ডিতদের আপত্তির জন্ম নিয়েছে। ঐতিহাসিক তনিকা সরকারের মতে গানের শেষের অংশগুলি যুদ্ধের আহ্বানে পরিণত হয়, যেখানে আনন্দমঠে মুসলমানরা প্রতিপক্ষ এবং এখানকার মাতৃভূমি হিন্দু দেবীর রূপ ধারণ করে, যা মুসলমানদের বিচ্ছিন্ন করে। বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে 2025 ডিসেম্বরে সংসদে বিশেষ আলোচনার সময় এই বিতর্কটি আবারও অর্থাৎ পুনরুজ্জীবিত হয়। 4 ডিসেম্বর লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জওহরলাল নেহরুর বিরুদ্ধে মুসলিম লীগের চাপে গানটি ছাঁটাইয়ের অভিযোগ করেছিলেন। মোদী বলেছিলেন যে 1937 সালে যখন মোহাম্মদ আলী জিন্নাহ বন্দে মাতরমের বিরোধিতা করেছিলেন, তখন নেহরু নেতাজিকে আনন্দমঠে প্রেক্ষাপট নিয়ে লিখেছিলেন। এখন প্রশ্ন হলো, যখনই ভারতের জাতীয় সংস্কৃতি, মাতৃবন্দনা, আত্মমর্যাদার বিষয় আসে, তখনই কেন বিরোধী শিবির থেকে এই ধরনের চতুর পাল্টা আক্রমণ বা প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা করা হয়? কেরলে কোণঠাসা রাজনীতি হোক কিংবা পশ্চিমবঙ্গের ভোট ব্যাংকের সমীকরণ, সবকিছু মিলিয়ে কংগ্রেস আজ নিজের আদর্শকে বিসর্জন দিয়ে তোষণের রাজনীতির সর্বস্তরে নেমে গেছে। পরিশেষে একটাই কথা বলতে হয়, বন্দে মাতরম কেবল কয়েকটি শব্দের সমষ্টি নয়, এটি কোটি কোটি ভারতবাসীর ধমনের রক্তে স্পন্দিত এক তীব্র দেশপ্রেমের অনুভূতি। যে গান গাওয়ার জন্য দেশের অগণিত তরুণ ফাঁসি কাটে ঝুলেছেন, ব্রিটিশের লাঠি খেয়েছেন, মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, সেই অমর গানকে খণ্ডিত করার অর্থ হলো ভারতের আত্মাকে দ্বিখণ্ডিত করা। 1937 সালে কোনো এক রাজনৈতিক চাপে নেওয়া আপোষকামিতা আজ 21 শতকের স্বাধীন ভারতের পুনর্বাসিত করার চেষ্টা চালিয়ে কংগ্রেস প্রমাণ করে দিল দেশের চেয়ে দল বড়, জাতীয় সম্মানের চেয়ে ভোট ব্যাংক তাদের কাছে অনেক বেশি মূল্যবান। কিন্তু ভারতবাসী আজ অন্ধ আর নয়। ইতিহাসে যেমন 71-এর সেই তোষণ নীতির চড়া মূল্য আদায় করেছে, আজও দেশের সাধারণ মানুষের দেশ বিরোধী, সংস্কৃতি বিরোধী এই মানসিকতার উপযুক্ত জবাব ব্যালট বক্সেই দেবে। সময়ের অপেক্ষা। আর আজ বিগ স্টোরি শেষ করতে হচ্ছে এখানেই, কারণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আগামীতেও থাকবেন। এই আশা নিয়ে বিগ স্টোরি শেষ করবো। সঙ্গে থাকুন, আবারও ফিরছি।